রাজনীতিতে তো সাফল্যের গল্প আমরা অনেক শুনি তাই না? কিন্তু ব্যর্থতারও কিন্তু কিছু মজার বা বলা ভালো শিক্ষণীয় দিক থাকে। তো আজকে আমরা এমনই একটা রাজনৈতিক যাত্রার দিকে তাকাবো যেখানে উচ্চাকাঙ্ক্ষা, অন্ধ আনুগত্য আর চূড়ান্ত ব্যর্থতা সবকিছু মিলেমিশে একাকার। শুরুটাই দেখুন কি দিয়ে। আমাদের গল্পের মূল চরিত্রের পলিটিক্যাল ক্যারিয়ারের শুরুটা হয়েছিল এই অদ্ভুত স্লোগানটা দিয়ে। এখান থেকে কিন্তু তার নেতার প্রতি প্রশ্নহীন আনুগত্যের একটা ঝলক পাওয়া যায়। মানে কর্মীরা নিজেরাই নেতার দুর্নীতিকে এতটাই স্বাভাবিক ধরে নিয়েছে যে সেটা নিয়েই মজা করে স্লোগান বানাচ্ছে। তো এই পর্যায়ে আমাদের পরিচয় হচ্ছে আনোয়ারের সাথে। উনি কিন্তু শুধু একজন সাধারণ কর্মী নন, বরং তার নেতার একনিষ্ঠ একজন ভক্ত। তার কাছে নেতার কথাই ছিল আইন, আর নেতার সম্মানই ছিল তার কাছে সবকিছু। এখন প্রশ্ন হল, এই আনুগত্য ঠিক কতটা গভীর ছিল? আচ্ছা, শুনুন তাহলে। এতটাই যে উনি নেতার ফেলে দেওয়া সোডাকে অমৃত ভাবতেন। শুধু তাই না, নেতার জুতায় ময়লা দেখলে নাকি নিজের জিভ দিয়ে চেটে পরিষ্কার করার অফারও দিতেন। ভাবা যায়? এটা তোষামদের নেক্সট লেভেল। মানে এটা শুধু চামচাগিরি না, ক্ষমতার লোভে নিজেকে পুরোপুরি বিলিয়ে দেওয়ার একটা ভয়ঙ্কর ছবি। কিন্তু কি হয় যখন এই চরম আনুগত্যের বিনিময়ে পাওয়া যায় শুধু চূড়ান্ত উদাসীনতা? আনওয়ারের জীবনে ঠিক সেই মোড়টাই আসতে চলেছিল যা তার পুরো দুনিয়াটাই নাড়িয়ে দেয়। এই অংশে আমরা দেখব সেই ডিসাইসিভ মোমেন্টটা, যখন আনোয়ারের অন্ধবিশ্বাসটা একবারে ভেঙে চুরমার হয়ে যায় আর তিনি এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন। তার এক বন্ধুর এই নির্মম কথাটা, নেতা শুধুই তোরে ভাবে, নেতার পুটকির চুল, এটাই ছিল সেই কঠিন সত্য। মানে এই একটা লাইনেই আনোয়ারের এতদিনের ডেডিকেশনের যে কোনো মূল্যই ছিল না সেটা পরিষ্কার হয়ে যায়। ঘটনাটা ছিল এরকম, আনোয়ার আর তার সাঙ্গপাঙ্গরা একবার পুলিশের হাতে ধরা পড়ে। তো বিপদে পড়লে মানুষ কার কাছে ফোন করে? সবচেয়ে ভরসার মানুষটার কাছে, তাই না? উনিও ফোন করলেন তার নেতাকে, কিন্তু সেই ফোন আর কেউ ধরল না। জীবনের সবথেকে দরকারি সময়ে এই যে একটা ইগনোরেন্স, এটাই তার মোহ ভেঙে চুরমার করে দিল। আর এই বিশ্বাসভঙ্গের যন্ত্রণা থেকেই জন্ম নিল এক নতুন অ্যাম্বিশন। আনোয়ার ঠিক করলেন উনি আর কারো চামচা হয়ে থাকবেন না, এবার নিজেই নেতা হবেন। প্রায় দেখা যায় কি, ব্যক্তিগত প্রতিশোধের জেদটাই রাজনীতির মাঠে নামার সবচেয়ে বড় মোটিভেশন হয়ে দাঁড়ায়, জনসেবা নয়। আর এভাবেই শুরু হলো তার নিজের রাজনীতিক দল বানানোর জার্নি। আর তার নতুন দলের নাম বাংলাদেশ সুবিধাবাদী ইন্টারন্যাশনাল মাদক পার্টি। এই নামটাই যেন তার পুরো পলিটিক্যাল ফিলসফির একটা পারফেক্ট রিফ্লেকশন। নামের মধ্যেই কিন্তু এর আসল উদ্দেশ্যটা বেশ পরিষ্কার। এখন এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো দলের আদর্শ আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। একদিকে আনোয়ার ঘোষণা করছেন তার দলে কোনো ড্রাগ অ্যাডিক্ট থাকতে পারবে না, অন্যদিকে দেখা যাচ্ছে দলের সবাই, এমনকি উনি নিজেও অ্যাডিক্টেড। সেলফ অ্যাওয়ারনেসের চূড়ান্ত অভাব যাকে বলে। তার প্রথম হোঁচটটাই ছিল নমিনেশন পেপারে। নিজের নামের ইংরেজি বানান জানতেন না বলে তার নাম লেখা হলো JNOR, যেটা শুনতে আনোয়ারের চেয়ে জানোয়ারের কাছাকাছি। শুরুতেই একটা অশুভ সংকেত, তাই না? তো এবার শুরু হলো নির্বাচনী প্রচারণা। কিন্তু এটা কোনো নর্মাল ক্যাম্পেইন ছিল না। এটা ছিল কিভাবে ক্যাম্পেইন করা একদমই উচিত না তার একটা লাইভ ডেমো। এখান থেকেই বোঝা যায় একজন নেতা যখন মানুষের বাস্তবতা থেকে যোজন যোজন দূরে থাকেন, তখন তার কাজকর্ম কতটা হাস্যকর হতে পারে। আর এই ব্যাপারটা দারুণভাবে দেখাচ্ছে যে আনোয়ারের নিজের সম্পর্কে ধারণা আর বাস্তবতার মধ্যে তফাৎটা ঠিক কোথায়। উনি আশা করেছিলেন তার প্রতীক হবে সিংহ বা রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু নির্বাচন কমিশন থেকে তাকে দেওয়া হলো বানর মার্কা। তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল ঠিক ততটাই অদ্ভুত। উনি এমন জায়গায় ব্রিজ বানানোর কথা বললেন যেখানে কোনো নদীই নেই, আর রাস্তা বানাতে চাইলেন যেখানে শুধু একটা খাল আছে। এটা যেন ভিত্তিহীন রাজনৈতিক প্রতিশ্রুতির এক চরম প্যারোডি। তার প্রচারণার কৌশলগুলো তো আরও এক কাঠি সরেস। পোস্টার বিলি না করে সেগুলো কেজি দরে ঝালমুড়িওয়ালার কাছে বিক্রি করে দেওয়া, বিধবা ভাতা পাইয়ে দেওয়ার জন্য এলাকার নারীদের বিধবা বানিয়ে দেওয়ার কথা বলা, এমনকি মাদক বিরোধী নাটক করতে গিয়ে মাদক সেবীদের জন্য অনলাইনে হোম ডেলিভারির ব্যবস্থা করার আশ্বাস দেওয়া, সবই ছিল তার ক্যাম্পেইনের অংশ। ক্যাম্পেইন যখন পুরোপুরি ফ্লপ, তখন আনোয়ার আর তার দল শেষ চেষ্টা হিসেবে একটা ভয়ঙ্কর প্ল্যান করে। তাদের জেতার জন্য তখন যে কোনো কিছুই করতে রাজি। প্ল্যানটা ছিল ভোট শুরুর আগেই ব্যালট পেপারে সিল মেরে ইলেকশন জিতে নেওয়া। ভোটের আগের রাতে তারা কেন্দ্রের সব ব্যালটে সিল মারার অ্যারেঞ্জমেন্ট করে ফেলে। কিন্তু জয়ের আনন্দে আত্মহারা হয়ে তারা একটা ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিটেলস খেয়াল করতে ভুলে গিয়েছিল। সারা রাত ধরে যে তারা ব্যালটে সিল মারল সেটা আসলে কোন প্রতীকের ওপর ছিল। আর এখানেই হলো আসল খেলা। নিজের বানর মার্কাটা পছন্দ ছিল না বলে তারা ঠিক করল ব্যালট পেপারের সবচেয়ে সুন্দর যে প্রতীক সেটাতে সিল মারবে। আর সেই সুন্দর প্রতীকটা ছিল তার প্রতিদ্বন্দ্বীর আপেল মার্কা। মানে নিজের অজান্তেই সারা রাত ধরে খেটে তারা প্রতিপক্ষকেই জিতিয়ে দিল।
কি একটা অবস্থা! আর এভাবেই আমরা আনোয়ারের রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়ে এসে পৌঁছালাম, যেখানে তার সব চেষ্টা একটা চরম কমেডির দিকে এগিয়ে যায়। তো তার সব দৌড়ছাপের ফাইনাল রেজাল্ট হলো এই একটা সংখ্যা 0। নির্বাচনের ফলাফলে দেখা গেল আনওয়ার একটাও ভোট পাননি। হতে পারে নিজের ভোটটাও তিনি নিজেকে দেননি অথবা দিতে পারেননি। শেষমেশ তার দাদির সেই কথাই যেন সত্যি হয়ে গেল, আজ বুঝবি না, বুঝবি কাল, পুটকি থাপড়াইবি আর পারবি গাল। আনোয়ার সেই উপদেশটা একদমই কানে তোলেননি, আর তার ফলও হাতে নাতে পেয়ে গেলেন। তো আনোয়ারের এই পুরো গল্পটা শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? যে রাজনীতির এই অদ্ভুত মঞ্চে উচ্চাকাঙ্ক্ষা আর চূড়ান্ত হাস্যকর কার্যকর্মের মধ্যেকার দেয়ালটা আসলে কতটা পাতলা।